ওয়েলকাম মাই স্টুডেন্ট, তোমরা দেখছো LR ক্লাসেস। সঙ্গে আমি রয়েছি সৌম্যকোলে, তোমাদের বাংলার শিক্ষক। আজ আমরা পড়তে চলেছি অষ্টম শ্রেণীর ভাষা চর্চা বইয়ের পঞ্চম অধ্যায়টি। পঞ্চম অধ্যায়টি কি না, ক্রিয়ার কাল ও ক্রিয়ার ভাব। দেখো লেখা আছে পার্ট 2, অর্থাৎ এই যে ক্রিয়ার কাল ও ক্রিয়ার ভাব বা এই বিষয়টার ওপরেতে আমরা এর আগে একটা ভিডিও দিয়েছিলাম, যেখানে মূলত ক্রিয়ার কাল কি ইত্যাদি বিষয়গুলো বা সাধারণ ধারণাগুলো সেখানেতে আলোচনা করা হয়েছে। আজ আমরা এই দ্বিতীয় ভিডিওতে আলোচনা করব ক্রিয়ার কালের শ্রেণী বিভাগ, অর্থাৎ ক্রিয়ার কালকে যে বিভিন্ন ভাগে ভাগ করা হয় মূলত এই ভিডিওতে সেটাকেই আলোচনা করা হবে। তো আমরা ক্রিয়ার কালের শ্রেণী বিভাগ করব দুটো দিক থেকে। একটা হচ্ছে ক্রিয়া অনুষ্ঠিত হবার সময় অনুসারে, অর্থাৎ কাজটা ঠিক কোন সময়েতে হচ্ছে সেই সময় অনুসারে ভাগ করব, যেটাকে ভাগ করা হচ্ছে বর্তমান, অতীত, ভবিষ্যৎ, অর্থাৎ বর্তমানকাল, অতীতকাল, ভবিষ্যৎকাল। বর্তমানকালের আবার ভাগ আছে চারটে: সাধারণ বা নিত্য বর্তমান, ঘটমান বর্তমান, পুরাঘটিত বর্তমান, বর্তমানকালের অনুজ্ঞা। একইভাবে অতীতকালেরও চারটে ভাগ: সাধারণ বা নিত্য অতীত, ঘটমান অতীত, পুরাঘটিত অতীত আর নিত্যবৃত্ত অতীত। ভবিষ্যৎকালেরও চারটে ভাগ: সাধারণ ভবিষ্যৎ, ঘটমান ভবিষ্যৎ, পুরাঘটিত ভবিষ্যৎ, ভবিষ্যৎকালের অনুজ্ঞা। অর্থাৎ 4 3 12, অর্থাৎ ক্রিয়া অনুষ্ঠিত হবার সময় অনুসারে ক্রিয়ার কালকে 12টা ভাগে ভাগ করা যায় বা 12 প্রকারেতে ভাগ করা যায়। অন্যদিকে ক্রিয়াপদটা ঠিক গঠন হচ্ছে কিভাবে, সেই ক্রিয়াপদের গঠন অনুসারে ক্রিয়ার কালকে দুটো ভাগে ভাগ করা হয়: মৌলিক কাল এবং যৌগিক কাল। আজকের ভিডিওতে মূলত এই 12 প্রকার ভাগ আর এখানে এই 2 প্রকার, মোট এই 14 প্রকার ভাগ নিয়ে আমরা উদাহরণ সহ আলোচনা করতে চলেছি। এবার আমরা এই কালগুলোর অর্থাৎ বর্তমান, অতীত, ভবিষ্যতের বিস্তারিতভাবে আলোচনা করছি। প্রথমে আছে বর্তমানকাল। বর্তমানকাল মানে স্বাভাবিকভাবে আমরা বলেছি যে বর্তমানকাল মানে যে ঘটনাটা বা যে কাজটা এখন ঘটছে সেটাকেই বলা হচ্ছে বর্তমানকাল। এই বর্তমানকাল আমরা প্রথম ভিডিওতে বলেছিলাম যে বর্তমানকাল একটা মান কোনো কিছু সময় পরিমাপের একটা সূচনা বিন্দু হিসাবে ধরতে পারি এবং এর স্থিরতা সেইভাবে নেই, ক্ষণস্থায়ী খুবই। তবু এই ক্ষণস্থায়ী বর্তমানকালকে মূলত 4টে ভাগে ভাগ করা হয়: সাধারণ বা নিত্য বর্তমান, ঘটমান বর্তমান, পুরাঘটিত বর্তমান এবং বর্তমানকালের অনুজ্ঞা। সাধারণ বা নিত্য বর্তমানকাল কাকে বলে না, যদি কোনো কাজ স্বাভাবিকভাবে ঘটে বা চিরকাল ঘটে বা কোনো কাজের দ্বারা যদি কোনো অভ্যাস বা চিরসত্যকে বোঝানো হয় তাকেই বলা হচ্ছে সাধারণ বা নিত্য বর্তমান। অর্থাৎ মানুষ যে কাজটা করছে সেই কাজটা যদি কোনো স্বাভাবিকভাবে হয়, কিংবা এই পৃথিবীতে কোনো কাজ যদি যদি কোনো কাজ থাকে যেটা চিরকাল ধরে ঘটছে এবং পরবর্তীকালেও চিরকাল ধরে ঘটতে থাকবেও, অর্থাৎ চিরকাল ধরে ঘটে আসছে, বা কোনো এমন একটা কাজ যে কাজটা কোনো একজন ব্যক্তির অভ্যাসকে বোঝাচ্ছে বা কোনো স্বভাবকে বোঝাচ্ছে, কিংবা কোনো কাজের দ্বারা যদি কোনো চিরসত্যমূলক একটা কোনো বিষয়কে বোঝানো হয়, সেক্ষেত্রে সেই কাজগুলির কালকে সাধারণ বা নিত্য বর্তমান বলে। কাজগুলিকে নয়, যে কাজগুলি স্বাভাবিকভাবে হয় বা চিরকাল ধরে হয়ে আসছে বা যে কাজের দ্বারা অভ্যাস বোঝায় বা কোনো স্বভাব বোঝায়, এই সমস্ত কাজের কালগুলোকে সাধারণ বা নিত্য বর্তমান কাল বলে। যেমন একটা চিরকালের ঘটনা দিয়ে বলা হচ্ছে সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়। অর্থাৎ এই যে সূর্য পূর্ব দিকে উঠছে এবং পশ্চিম দিকে অস্ত যাচ্ছে, এটা একটা চিরকালের ঘটনা। চিরকালের ঘটনা বলেই এই যে ওঠে আর অস্ত যায় এটা সাধারণ বা নিত্য বর্তমানেতে আছে। বা একটা স্বাভাবিকভাবে যদি বলি, ছেলেটি বই পড়ছে বা ছেলেটি বই পড়ে, অর্থাৎ ছেলেটি বই পড়ে বা ছাত্ররা বই পড়ে, ছাত্ররা তো বই পড়েই শিখবে, এটা একটা স্বাভাবিক ঘটনা। অর্থাৎ স্বাভাবিক ঘটনা বা স্বাভাবিক কাজ বলেই ছাত্ররা বই পড়ে, এই যে পড়েটা হচ্ছে সাধারণ বা নিত্য বর্তমানকাল। এবার একটা অভ্যাস দিয়ে বোঝানো যাক যে
আমি রোজ সকালে উঠে চা খাই। তাহলে এই যে চা খাওয়াটা, এটা আমার একটা অভ্যাস, সকালে রোজ উঠে চা খাবো। বা আমার বাবা রোজ সকালে উঠে খবরের কাগজ পড়েন। এই যে খবরের কাগজ পড়াটা তার একটা অভ্যাস। সুতরাং এই যে অভ্যাস বোঝাচ্ছে যে কাজগুলির দ্বারা, সেই কাজগুলির কালটাকে বলা হচ্ছে সাধারণ বা নিত্য বর্তমান কাল। এরপরে আসছি ঘটমান বর্তমান। যে কাজটা এখন ঘটছে বা চলছে সেই কাজের কালটাকে বলা হয় ঘটমান বর্তমান কাল। যেমন এই যে তোমরা ভিডিওটা এখন দেখছো, তোমাদের এই ভিডিও দেখার কালটা হচ্ছে এখন ঘটমান বর্তমান, অর্থাৎ যেটা ঘটছে। যেমন আরও আমরা যদি উদাহরণ দিই, আমি অষ্টম শ্রেণীতে পড়ছি, তাহলে তোমরা এখন অষ্টম শ্রেণীতে পড়ছো, সুতরাং এই পড়ছিটা হচ্ছে ঘটমান বর্তমান কাল। এরপরে আসছি পুরাঘটিত বর্তমান কাল। এটা কি না, কোনো কাজ, ধরা যাক কোনো কাজ আগে হয়েছে মানে অতীতকাল হিসাবে, কিন্তু আগে হয়েছে কিন্তু ফল এখনও রয়েছে, ফল বা প্রভাবটা এখনও রয়েছে। অর্থাৎ যদি কোনো কাজ আগে হয়ে গেছে কিন্তু তার ফল বা ফলাফল বা রেসটা হয়তো এখন নেই, তখন সেটা অতীতকালেতে চলে যেত। কিন্তু যদি দেখা যায় কোনো একটা কাজ কিছুটা আগে শুরু হয়েছে বা কাজটা হয়েও গেছে, কোনো একটা কাজ কিছুটা আগে হয়ে গেছে কিন্তু তার ফলাফলটা এখনও রয়ে গেছে, সেটা হচ্ছে পুরাঘটিত বর্তমান কাল। যেমন পাখিরা ডাকতে শুরু করেছে, তাহলে এই যে পাখিরা ডাকতে শুরু করেছে মানে কিছুক্ষণ আগেই বা অনেকক্ষণ আগে ডাকতে শুরু করেছে, মানে এখনও ডেকে চলেছে, মানে তারা যে থেমে গেছে তা নয়, এখনও ডেকে চলেছে। বৃষ্টি হওয়ার পর এতে যেমন মাটিটা দীর্ঘক্ষণ ভিজে থাকে, বৃষ্টি শেষ হয়ে যায় কিন্তু মাটিটা দীর্ঘক্ষণ ভিজে থাকে, তেমনই হচ্ছে এই পুরাঘটিত বর্তমান কাল। যে কাজটা কিছুক্ষণ আগে শেষ হয়ে যাওয়া সত্ত্বেও তার ফলাফলটা যদি বর্তমানেতে থেকে যায়, সেই কাজের কালটাকে বলা হয় পুরাঘটিত বর্তমান কাল। এরপর আসছি বর্তমানকালের অনুজ্ঞা। অনুজ্ঞা মানে আদেশ, উপদেশ, প্রার্থনা, অনুরোধ, অনুমতি, এইগুলোকে দেওয়া। অর্থাৎ অনুজ্ঞা বলতে বোঝায় কাউকে আদেশ দেওয়া বা উপদেশ দেওয়া বা প্রার্থনা করা বা অনুরোধ করা বা অনুমতি দেওয়া ইত্যাদি। সুতরাং বলা যেতে পারে যে কাজের দ্বারা, যে ক্রিয়াপদের দ্বারা কোনো আদেশ দেওয়া বোঝায় বা উপদেশ দেওয়া বোঝায় কিংবা প্রার্থনা করা বোঝায় কিংবা অনুরোধ করা বোঝায় বা অনুমতি দেওয়া বোঝায়, সেই কাজের কালটাকে বলা হয় বর্তমানকালের অনুজ্ঞা। যেমন রোদে বাইরে যেও না, এখানে একটা উপদেশ দেওয়া হলো, সুতরাং যেও নাটা হচ্ছে বর্তমানকাল। তাহলে বর্তমানকাল ক প্রকার হলো? 4 প্রকার। সাধারণ বা নিত্য বর্তমান, যেটা স্বাভাবিকভাবে ঘটছে বা চিরকাল ধরে ঘটছে, সেটা হচ্ছে সাধারণ বা নিত্য বর্তমান। ঘটমান বর্তমান, মূলত যে কাজটা চলছে সেটাকে বোঝাতে ঘটমান বর্তমান হয়। পুরাঘটিত বর্তমান, যে কাজটা আগে হয়ে গেছে কিন্তু কাজের ফলাফলটা এখনও রয়ে গেছে, সেটাকে বোঝাতে হয় পুরাঘটিত বর্তমান কাল। আর বর্তমানকালের দ্বারা যদি আদেশ, উপদেশ, প্রার্থনা, অনুরোধ, অনুমতি ইত্যাদি করা হয় বা দেওয়া হয়, তখন সেই কাজের কালটাকে বা ক্রিয়ার কালটাকে বলা হয় বর্তমান কালের অনুজ্ঞা। এই 4 প্রকারই হলো বর্তমানকালের প্রকারভেদ। এবার আমরা আসছি অতীতকাল। অতীতকালকেও একইভাবে 4টে ভাগে ভাগ করা যায়: সাধারণ বা নিত্য অতীত, ঘটমান অতীত, পুরাঘটিত অতীত, নিত্যবৃত্ত অতীত। দেখা যাক কাকে বলে। সাধারণ বা নিত্য অতীত কাকে বলে না, অল্পক্ষণ আগেই শেষ, অর্থাৎ যে কাজটা কিছুক্ষণ আগেই শেষ হয়েছে কিন্তু তার ফলটা এখনও নেই, ফলটা আর বর্তমান নেই গো। যদি ফলটা বর্তমান থাকতো তাহলে কিন্তু এটা পুরাঘটিত বর্তমানেতে চলে আসতো। পুরাঘটিত বর্তমান আর সাধারণ নিত্য অতীত ঠিক একই জায়গাতে দাঁড়িয়ে, যে কাজটা আগেতে হয়ে গেছে, একটুখানি আগেতেই হয়েছে, হওয়ার পরেতে তার ফলাফলটা যদি না থাকে তখন সেটা চলে যায় সাধারণ বা নিত্য অতীতে, আর তার ফলাফলটা যদি এখনো থাকে তখন সেটা চলে আসে পুরাঘটিত বর্তমানে। তো দেখা যাক উদাহরণ দিয়ে, কেন ওরকম কথা বললি, এই যে বললিটা, অর্থাৎ তোমার বন্ধু হয়তো এমন একটা কথা বলেছে যেটা তোমার একটা খুব খারাপ লাগলো বা একটা অবাক করলো, তো সেই তোমার বন্ধুর বলা কথাটা, সেই যে বলা কাজটা, সেটা হচ্ছে সাধারণ বা নিত্য অতীত, অর্থাৎ কাজটা একটুখানি আগেই শেষ হয়েছে। কেন ওরকম কথা বললি, অর্থাৎ তোমার বন্ধু কিছুক্ষণ আগেই হয়তো কথাটা বলেছে,
কিছুক্ষণ আগে বলতে যে 1 সেকেন্ড বা 1 মিনিট আগে সেটা বোঝানো হচ্ছে না, হয়তো 1 দিন 2 দিন আগে বা 1 সপ্তাহ আগে বা 1 মাস আগে হতে পারে। মোট কথা সেটা খুব একটা বেশি পুরনো নয়, যে কাজের কালটা খুব একটা বেশি পুরনো নয় বা খুব একটা বেশি অতীত নয়, অর্থাৎ বর্তমান থেকে খুব কাছেই রয়েছে, সেটাই হচ্ছে সাধারণ বা নিত্য অতীত। এরপরে আসছি ঘটমান অতীত। সেটা কি না, কিছু সময় ধরে চলেছিল, অর্থাৎ যদি কোনো কাজ অতীতকালেতে বা পূর্বে বেশ কিছুদিন ধরে চলেছিল বোঝায়, তখন সেই কাজের কালটাকে বলা হয় ঘটমান অতীত। যেমন করোনার সময় স্কুল বন্ধ ছিল, অর্থাৎ করোনার সময় 2 বছর বা প্রায় 1.5 বছর মতন স্কুল বন্ধ ছিল, অর্থাৎ প্রায় 1.5 থেকে 2 বছর আমাদের স্কুল বন্ধ হওয়া কাজটা চলেছিল। সুতরাং যে কাজটা অতীতকালেতে কিছু সময় ধরে বা বেশ কিছুদিন ধরে চলেছিল, সেই কাজের কালটাকে বলা হয় ঘটমান অতীত। তারপরে তার পুরাঘটিত অতীত, বহু পূর্বে শেষ হয়েছে, অর্থাৎ যদি কোনো কাজ বর্তমান থেকে বহু সময় আগে শেষ হয়ে যায় এবং তার ফলাফল বর্তমানে বিন্দুমাত্র কোনো প্রভাব না থাকে, তখনই হয় সেটা পুরাঘটিত অতীত। যেমন 1857 সালে সিপাহী বিদ্রোহ হয়েছিল। তাহলে 1857 সালেতে যে সিপাহী বিদ্রোহ হয়, আজকে 2025, আর কোথায় 1857, বহু বছর আগে, প্রায় 175 বছরেরও বেশি হয়ে যায়, এত বছর আগে ঘটেছিল। পুরাঘটিত অতীতে সময়টা হচ্ছে বহু পূর্বেকার ঘটনা। আর নিত্যবৃত্ত অতীত, এটা কি না, অতীতেতে প্রায় হতো, যদি কোনো কাজ অতীতেতে প্রায় হতো বা মাঝে মাঝেই হতো, সেই কাজের কালটাকে বলা হচ্ছে নিত্যবৃত্ত অতীত। যেমন ছোটোবেলায় পেনে লিখতাম, অর্থাৎ ছোটোবেলাতে আমরা মূলত পেন্সিল, মানে সেই চক পেন্সিল কিংবা উড পেন্সিলেতেও লিখেছি। হাতে লেখা যখন ধর আমরা প্রথম অ আ ক খ লিখছি, একটুখানি ভালো হয়ে যাওয়ার পরেতে যখন আমরা পেনেও লিখছি আবার পেন্সিলেও লিখছি, ঠিক সেই সময়টাতে ভাবো কোনো দিন পেনে লিখেছি বা কোনো দিন পেন্সিলে লিখেছি। তাহলে পেনে লেখাটা তখন বেশিরভাগ সময়তেই পেন্সিলেতে লিখতাম, কেন লাইন সোজা করতে হবে, ভুল ভাল হয়ে যাবে বলে অভিভাবকরা পেন্সিলেতেই ছোটোবেলাতে লেখানো করান। তো পেনে লেখাটা তখন একটা শখ করে লেখা, অর্থাৎ মাঝে মাঝে লিখতাম, মাঝে মাঝে পেনে লেখাটা হতো। তাহলে এই যে অতীতকালের ভাগ, এখানেতে দুটো পার্থক্যর দিকে আমরা খেয়াল করব। একটা হচ্ছে সাধারণ বা নিত্য অতীত, আর একটা হচ্ছে পুরাঘটিত অতীত, অর্থাৎ এটার সঙ্গে এটা। আর একটা হচ্ছে ঘটমান অতীত, আর একটা নিত্যবৃত্ত অতীত, অর্থাৎ 1, 3, 2, 4, এই দুটোর পার্থক্য কোথায় না, সাধারণ বা নিত্য অতীতেতে ঘটনাটা অল্পক্ষণ আগেতেই হয়েছে। অল্পক্ষণ আগে বলতে বর্তমান থেকে খুব একটা বেশি সময় নয়। অল্পক্ষণ আগে বলতে আমরা কিন্তু কখনোই 1 মিনিট বা 1 সেকেন্ড বা 1 ঘন্টা বোঝাচ্ছি না, হয়তো সেটা 1 বছর আগেও হতে পারে। কিন্তু পুরাঘটিত অতীতেতে ঘটনাটা বহু পূর্বে হয়ে গেছে। অর্থাৎ সাধারণ বা নিত্য অতীত বা পুরাঘটিত অতীতের পার্থক্যটা কোথায়, বর্তমান থেকে ঠিক আমি কতটা পিছিয়ে যাচ্ছি। বর্তমান থেকে অতীতটা যদি খুব কাছাকাছি হয় তখন সেটা হয়ে যায় সাধারণ বা নিত্য অতীত, আর বর্তমান থেকে যদি অতীতটা বহু পূর্বেকার হয়ে যায় তখন সেটা হয় পুরাঘটিত অতীত। ঠিক একইভাবে ঘটমান অতীত আর নিত্যবৃত্ত অতীতের পার্থক্য কোথায়, ঘটমান অতীতেতে ঘটনাটা বেশ কিছু সময় ধরে চলেছিল, আর নিত্যবৃত্ত অতীতেতে প্রায় হতো বা মাঝে মাঝে হতো। করোনার সময় স্কুল বন্ধ ছিল, এই স্কুল বন্ধ ছিল মানে 2 দিন খুলেছে, আবার 1 সপ্তাহ বন্ধ ছিল, আবার 2 দিন খুলেছে, আবার বন্ধ ছিল, এমন নয়, টানা 1.5 বছর কি 2 বছর টানা বন্ধ ছিল। আর পেনে লিখতামটা, অর্থাৎ মাঝে মাঝেই পেনে লিখতাম, হয়তো আজকে পেনে লিখলাম, আবার কালকে পেন্সিলে লিখলাম, আবার হয়তো 1 সপ্তাহ পর পেনে লিখলাম, বা আজকেই হয়তো ছোটোবেলার ক্ষেত্রে আজকে হয়তো সারাদিনেতে পেন্সিলে লিখলাম, একবার সন্ধ্যেবেলা হয়তো পেনে লিখলাম, মাঝে মাঝে হতো। এটা টানা হতো আর এটা মাঝে মাঝে হতো। সুতরাং সাধারণ বা নিত্য অতীত আর পুরাঘটিত অতীতের পার্থক্যটা হচ্ছে বর্তমান থেকে ঠিক কতটা দূরত্বতে কতটা পিছিয়ে যাচ্ছি সেই সময়ের পরিপ্রেক্ষিতের ওপর, আর ঘটমান অতীত আর নিত্যবৃত্ত অতীতের হচ্ছে কাজটা ঠিক কতক্ষণ ধরে হচ্ছে, টানা হচ্ছে না মাঝে মাঝে হচ্ছে, তার ওপরই পার্থক্যটা নির্ভর করে। সুতরাং অতীতকালেরও 4 প্রকার ভাগ হলো, সাধারণ বা নিত্য অতীত যেটা অল্পক্ষণ আগেই ঘটেছে, ঘটমান অতীত যেটা একটানা চলেছিল,
অতীতে পুরাঘটিত অতীত যেটা বর্তমান থেকে বহু পূর্বে ঘটেছে, নিত্যবৃত্ত অতীত যেটা অতীতেতে প্রায় বা মাঝে মাঝেই হতো। এই হচ্ছে 4 প্রকার অতীতকাল। এবারেতে আসি ভবিষ্যৎকাল। তো ভবিষ্যৎকালকেও একইভাবে 4টে ভাগে ভাগ করা হয়। সাধারণ ভবিষ্যৎকাল, ঘটমান ভবিষ্যৎকাল, পুরাঘটিত ভবিষ্যৎকাল আর ভবিষ্যৎকালের অনুজ্ঞা। প্রথম আসি সাধারণ ভবিষ্যৎকাল। কাকে বলে? যদি কোনো কাজ পরে নিশ্চিতভাবে ঘটবে বোঝায় তখন তাকে বলা হয় সাধারণ ভবিষ্যৎ বা নিত্য ভবিষ্যৎ। অর্থাৎ যে কোনো কাজ যদি পরে অবশ্যই ঘটবে এমন যদি বোঝায় তখন তাকে বলা হচ্ছে সাধারণ ভবিষ্যৎকাল। অর্থাৎ সেই কাজের কালটাকে বলা হচ্ছে সাধারণ ভবিষ্যৎকাল। যেমন দেখো, তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে গোটা বইটা পরীক্ষা হবে। অর্থাৎ এই যে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে কিছুটা হলো, দ্বিতীয়তে কিছুটা হবে, আর তৃতীয়তে গোটা বইটা পরীক্ষা হবে এবং নিশ্চিতভাবেই হবে। তাহলে এই যে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নেতে গোটা বইটা পরীক্ষা হবে, এটা নিশ্চিতভাবেই হবে। সুতরাং এই হবে ক্রিয়াপদটা হচ্ছে সাধারণ ভবিষ্যৎকাল বা নিত্য ভবিষ্যৎকাল। এরপরেতে আসছে ঘটমান ভবিষ্যৎকাল। পরে নিশ্চিতভাবে হতে থাকবে। অর্থাৎ কোনো কাজ যদি পরবর্তীকালে একটানা বেশ কিছুক্ষণ ধরে বা কিছুদিন ধরে যদি ঘটতে থাকবে বোঝায় তখন হয় ঘটমান ভবিষ্যৎকাল। অর্থাৎ একটা টানা সময় ধরে ঘটবে তখন হবে ঘটমান ভবিষ্যৎকাল। যেমন আপনি গাইতে থাকবেন, তারা শুনতে থাকবে। তাহলে কোনো একজন গায়ক গান গাইতে থাকবে, তার গান গাইতেও একটা বেশ কিছুক্ষণ সময় লাগবে, আর যতক্ষণ গান গাওয়া হবে ততক্ষণ শ্রোতারা সেই কাজটা শুনতে থাকবে। অর্থাৎ যে গাইতে থাকবেন এবং শুনতে থাকবে এই কাজটা দীর্ঘক্ষণ ধরে চলবে। সাধারণ ভবিষ্যৎ আর ঘটমান ভবিষ্যতের পার্থক্যটা কোথায়? এই কাজটা পরে নিশ্চিতভাবে ঘটবে এবং শেষও হয়ে যাবে, কিন্তু এই কাজটা অর্থাৎ ঘটমান ভবিষ্যতের কাজটা বেশ কিছুক্ষণ ধরে চলতে থাকবে। অর্থাৎ হওয়ার সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যাবে না, শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যাবে না, বেশ কিছুক্ষণ ধরে কিন্তু চলতে থাকবে। এটাই হচ্ছে সাধারণ ভবিষ্যৎ এবং ঘটমান ভবিষ্যতের পার্থক্য। এরপরেতে আমরা পুরাঘটিত ভবিষ্যৎটাকে একটু পরে আসছি। আগে বলে দিই ভবিষ্যৎকালের অনুজ্ঞা। অনুজ্ঞা মানে আমরা বললাম উপদেশ দেওয়া বা আদেশ দেওয়া বা অনুরোধ করা বা অনুমতি দেওয়া বা প্রার্থনা দেওয়া, এগুলোকে প্রার্থনা করা ইত্যাদি বোঝালে অনুজ্ঞা হয়। তেমনি ভবিষ্যৎকালের অনুজ্ঞা মানে কোনো কাজের দ্বারা যদি ভবিষ্যতেতে কোনো উপদেশ দেওয়া হয় বা আদেশ দেওয়া হয় বা অনুরোধ করা হয় বা অনুমতি দেওয়া হয় বা প্রার্থনা করা হয়, সেই কাজের কালটাকেই বলা হয় ভবিষ্যৎকালের অনুজ্ঞা। অর্থাৎ ভবিষ্যৎকালের অনুজ্ঞামূলক কোনো কাজের দ্বারা কাউকে তুমি উপদেশ দিতে পারো বা আদেশ দিতে পারো বা অনুরোধ করতে পারো বা অনুমতি দিতে পারো বা প্রার্থনা করতে পারো। যেমন স্কুলের মাঠে অপেক্ষা করিস। অর্থাৎ কাউকে হয়তো তুমি উপদেশ দিলে বা আদেশ দিলে যে স্কুলের মাঠে তো অপেক্ষা করিস, সে অপেক্ষা করবে নির্দিষ্ট সময়, যখন তুমি সময় বলে দেবে সেই সময়তে সে অপেক্ষা করবে ভবিষ্যৎকালেতে। এবার একটা বিষয় আমরা বলে দিই, এই যে সাধারণ ভবিষ্যৎ, সাধারণ, ঘটমান আর পুরাঘটিত, সাধারণ, ঘটমান আর পুরাঘটিত এই তিনটে, অর্থাৎ সাধারণ ভবিষ্যৎ বা ঘটমান ভবিষ্যৎ বা পুরাঘটিত ভবিষ্যৎ ঠিক একইভাবে সাধারণ, ঘটমান আর পুরাঘটিত তিনটে কালেতেই কিন্তু হয়। অর্থাৎ সাধারণ ভবিষ্যৎ, সাধারণ অতীত, সাধারণ বর্তমান, ঘটমান ভবিষ্যৎ, ঘটমান অতীত, ঘটমান বর্তমান, পুরাঘটিত ভবিষ্যৎ, পুরাঘটিত অতীত আর পুরাঘটিত বর্তমান। কিন্তু এই যে অনুজ্ঞা কালটা, অনুজ্ঞা রূপটা কিন্তু একমাত্র বর্তমানকালেতে হয় আর ভবিষ্যৎকালেতে হয়। অর্থাৎ অনুজ্ঞার দ্বারা যেগুলো বোঝানো হয় উপদেশ, আদেশ, অনুরোধ, অনুমতি, প্রার্থনা, এইগুলো একমাত্র তুমি বর্তমানকালে কাউকে করতে পারো বা ভবিষ্যতের জন্য কাউকে করতে পারো। কিন্তু অতীতকালেতে কিভাবে করবে? যে সময়টা চলে গেছে সেখানে আর কি করে তুমি কাউকে আদেশ বা উপদেশ ইত্যাদি দেবে? সুতরাং এই যে অনুজ্ঞা রূপটা, কালের অনুজ্ঞা রূপটা একমাত্র ভবিষ্যতেতে হয় আর বর্তমানেতে হয়, আর বাকি তিনটি অর্থাৎ সাধারণ রূপ, ঘটমান রূপ আর পুরাঘটিত রূপ এই তিনটে কালেতেই কিন্তু প্রযোজ্য হয়। এবার আমাদের আসি
যেটা আমরা পেরিয়ে গেলাম, যে পুরাঘটিত ভবিষ্যৎ বা সম্ভাব্য অতীত বা সন্দিগ্ধ অতীত। দেখো তিনটে নাম আছে, তো এইটা কেন আমরা আলাদা করে পড়েতে বলছি না, এই পুরাঘটিত ভবিষ্যৎ বা সম্ভাব্য অতীত বা সন্দিগ্ধ অতীত এটা এই ক্রিয়ার কালগত এই রূপটা, অর্থাৎ কালগত দিক থেকে ক্রিয়ার এই রূপটা রূপে ভবিষ্যৎ কিন্তু অর্থে অতীত। অর্থাৎ এই ক্রিয়াপদটা রূপগত দিক থেকে, অর্থাৎ এই কালেতে থাকা ক্রিয়াপদের রূপটা রূপগত দিক থেকে কিন্তু ভবিষ্যৎকাল, কিন্তু অর্থ বোঝাবে অতীতকালেতে। যেমন দেখো, উদাহরণ দেখো, এতক্ষণে হয়তো তারা স্টেশনে পৌঁছে থাকবেন, তাহলে থাকবেন এটা হচ্ছে ভবিষ্যৎ রূপ, কিন্তু এই ভবিষ্যৎ রূপটার দ্বারা কিন্তু আদৌ ভবিষ্যৎ বোঝাচ্ছে না, বোঝাচ্ছে একটা অতীতমুখী ভাবনা। পৌঁছে থাকবেন মানে কি, এতক্ষণে পৌঁছানোর সময় হয়ে গেছে, মানে তারা পৌঁছে গেছেন। অর্থাৎ তুমি হয়তো কল্পনা করো, তুমি হয়তো জানো তো তোমার এক আত্মীয় অনেকক্ষণ বাড়ি থেকে বেরিয়েছে, এবার তুমি মনে মনে ভাবলে এতক্ষণ তারা হয়তো স্টেশনেতে পৌঁছে থাকবে। তাহলে পৌঁছে থাকবেন মানে কি, তারা অলরেডি পৌঁছে গেছেন, সময় হয়ে গেছে, পৌঁছে যাওয়ার কথা মানে পৌঁছে গেছেন। যদি কোনো অঘটন বা দুর্ঘটনা না ঘটে বা কোনো বিপদ যদি না ঘটে, তাহলে অলরেডি তারা স্বাভাবিকভাবে হলে পৌঁছে গেছেন। সুতরাং এই যে এতক্ষণে তারা স্টেশনে পৌঁছে থাকবেন, এই থাকবেন ক্রিয়াপদটা রূপগত দিক থেকে অর্থাৎ গঠনগত দিক থেকে কিন্তু ভবিষ্যৎ, কিন্তু অর্থগত দিক থেকে কিন্তু বোঝাচ্ছে পৌঁছে গেছে বা মানে অতীত বুঝিয়ে যাচ্ছে। আমরা যদি আর একটা বলি, হয়তো এই কথাটা আমি তোমাকে বলে থাকবো, তাহলে বলে থাকবো, এই যে থাকবো এটা হচ্ছে ভবিষ্যৎ, কিন্তু বলে থাকবো মানে আগেই বলেছিলাম কথাটা। তাহলে যে কালের অর্থাৎ ভবিষ্যৎকালের যে কাজটা বা যে ক্রিয়াপদের যে রূপটার দ্বারা রূপগত দিক থেকে ভবিষ্যৎ হয় কিন্তু অর্থগত দিক থেকে অতীত হয়, সেটাই হচ্ছে মূলত পুরাঘটিত অতীত বা সম্ভাব্য অতীত। এই পুরাঘটিত ভবিষ্যৎ বা সম্ভাব্য অতীত, অর্থাৎ পুরাঘটিত ভবিষ্যতের দ্বারা মূলত সম্ভাব্য অতীত হয়। সম্ভাব্য কেন, হতেও পারে নাও হতে পারে, এই যে পৌঁছে থাকবেন, থাকতেও পারে, পৌঁছে যেতেও পারে, আবার হয়তো কোনো দুর্ঘটনার কারণে বা কোনো রাস্তায় জ্যাম্পের কারণে নাও যেতে পারে, অর্থাৎ একটা সম্ভাব্য। আবার যেহেতু এই সম্ভাব্যতার মধ্য দিয়ে একটা সন্দেহ প্রকাশ পাচ্ছে, অর্থাৎ হয়তো পৌঁছে যেতেও পারে নাও যেতে পারে, বা আমি কথাটা তোমায় বলে থাকবো, এই যে বলতেও পারি নাও পারি, মনের মধ্যে একটা যে সন্দেহ জাগছে, অর্থাৎ কাজটা হতেও পারে বা নাও হতে পারে, একটা সম্ভাব্য রূপ প্রকাশ পাচ্ছে বা সম্ভাব্য ভাবনা, কিংবা একটা মনের মধ্যে সন্দেহ প্রকাশ পাচ্ছে বলেই এই কালটাকে সম্ভাব্য অতীত বা সন্দিগ্ধ অতীতও বলা যায়। সুতরাং পুরাঘটিত ভবিষ্যৎকাল বলতে আমরা কি বুঝলাম, যে ভবিষ্যৎকালের ক্রিয়াপদের রূপটি ভবিষ্যৎ হয়, অর্থাৎ ভবিষ্যৎকালের অন্তর্গত যে কাজের যে ক্রিয়াপদের রূপটি ভবিষ্যতের হয় কিন্তু অর্থগত দিক থেকে অতীতের হয়, এবং সেই অর্থগত দিক থেকে অতীত ভাবনার মধ্যে একটা সম্ভাব্যতা বা একটা সন্দেহ প্রকাশ পায়, তাকেই বলা হয় পুরাঘটিত ভবিষ্যৎ বা সম্ভাব্য অতীত বা সন্দিগ্ধ অতীত। এই হচ্ছে ভবিষ্যৎকালের মূলত শ্রেণীবিভাগ। সুতরাং আমরা কোনো একটা কাজ ঠিক কোন সময়েতে হচ্ছে সেটাকে কেন্দ্র করে ক্রিয়াপদের বর্তমান অতীত ভবিষ্যৎ এই তিন প্রকার কালের আবার চারটে করে ভাগ হলো। সুতরাং 4 3 12, এই 12টা সময়ের পরিপ্রেক্ষিতে মূলত কাজগুলো হয়ে থাকে। সুতরাং ক্রিয়ার কাল মূলত এই 12 প্রকার। এবার আমাদের আসছি গঠনগতভাবে ক্রিয়ার কালের শ্রেণীবিভাগ। গঠনগত দিক থেকে ক্রিয়ার কাল 2 প্রকার, একটা হচ্ছে মৌলিক কাল আর একটা হচ্ছে যৌগিক কাল। মৌলিক কাল কাকে বলে, দেখো লিখেছি মূল ধাতু যুক্ত বিভক্তি বা প্রত্যয়। অর্থাৎ আমরা জানি ক্রিয়ার মূল অর্থপূর্ণ অংশকে বলা হয় ধাতু। এই মূল ধাতুর সঙ্গে যখন বিভক্তি কিংবা প্রত্যয় যুক্ত হয়ে ক্রিয়াপদটাকে তৈরি করে তখন তাকে বলা হয় মৌলিক কাল। বিভক্তি বলতে কালবাচক বিভক্তি আর পুরুষবাচক বিভক্তি, অর্থাৎ মূল ধাতুর সঙ্গে কালবাচক বিভক্তি যুক্ত হয় আর মূল ধাতুর সঙ্গে পুরুষবাচক বিভক্তি যুক্ত হয়, আর ধাতুর সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলা হয় কৃৎ প্রত্যয়। সুতরাং আমরা বলতে পারি যে সমস্ত ক্রিয়াপদ মূল ধাতুর সঙ্গে
কালবাচক বা পুরুষবাচক বিভক্তি যুক্ত হয়ে বা প্রত্যয় কৃত প্রত্যয় যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠন করে সেই সমস্ত ক্রিয়াপদগুলিকে বলা হয় মৌলিক কাল। আর যৌগিক কালের ক্ষেত্রে কি না, মূল ধাতু তার সঙ্গে আচ কিংবা থাক এই দু প্রকার ধাতুর মধ্যে যে কোনো একটা ধাতু যুক্ত হবে, তারপরেতে কালবাচক বিভক্তি এবং পুরুষবাচক বিভক্তি বা কৃত প্রত্যয় যুক্ত হবে। অর্থাৎ এই অতিরিক্ত একটা ধাতুকে আনতে হচ্ছে। অর্থাৎ বলা যেতে পারে যে ক্রিয়াপদ মূল ধাতুর সঙ্গে একটা অতিরিক্ত আচ কিংবা থাক এই দুই প্রকার ধাতুর একটাকে যুক্ত করতে হয়, তারপরেতে কালবাচক ও পুরুষবাচক বিভক্তি যুক্ত করতে হয় কিংবা কৃত প্রত্যয় যুক্ত করতে হয়, সেই ক্রিয়াপদের কালকে বলা হয় যৌগিক কাল। অর্থাৎ পার্থক্য শুধু এইটা, মৌলিক কালের ক্ষেত্রে এই অতিরিক্ত আচ বা থাক ধাতুটা নেই, যৌগিক কালের ক্ষেত্রে অতিরিক্ত আচ বা থাক ধাতুটা আছে। এই অতিরিক্ত একটা ধাতু থাকা না থাকার ওপরেতেই নির্ভর করছে মৌলিক আর যৌগিক। অতিরিক্ত আচ বা থাক এই দুটো ধাতুর মধ্যে যে কোনো একটা যদি থাকে তাহলে যৌগিক কাল, যদি না থাকে মৌলিক কাল। বাকিটা গঠনটা একই। অর্থাৎ একটা ক্রিয়াপদ গঠন হয় মূল ধাতু, তার সঙ্গে কালবাচক বিভক্তি এবং পুরুষবাচক বিভক্তি, আগে কালবাচক বিভক্তি বসে তারপর পুরুষবাচক বিভক্তি বসে, তারপরেতে প্রত্যয় এটা যুক্ত হয়। আর এখানেও তাই, এখানে একটা অতিরিক্ত আচ বা থাক ধাতু আনতে হচ্ছে, তার আগে এখানেতে একটা ইতে বা ইয়া অসমাপিকা ক্রিয়াপদেতে পরিণত করার জন্য বিভক্তি যুক্ত করতে হয় মূল ধাতুর সঙ্গে। তো যাই হোক, এই মৌলিক কাল মূলত চারটে, আমাদের যে 12 প্রকার কাল আলোচনা করা হয়েছে এর আগেতে, সেই 12 প্রকার কালের মধ্যে 6 রকম কাল মৌলিক কালেতে চলে আসে। কি কি? সাধারণ বর্তমান, বর্তমান অনুজ্ঞা, সাধারণ অতীত, নিত্যবৃত্ত অতীত, সাধারণ ভবিষ্যৎ, ভবিষ্যৎ অনুজ্ঞা। আমরা একটা একটা করে উদাহরণ নিয়ে ভেঙে দেখাচ্ছি। প্রথম আসছি সাধারণ বর্তমান। যেমন করি, আমি রোজ ব্যায়াম করি, এই যে করিটাকে ভাঙলে কী হবে? কর মূল ধাতু যুক্ত ই বিভক্তি। তাহলে দেখো মূল ধাতুর সঙ্গে বিভক্তি যুক্ত হয়েছে, অর্থাৎ পুরুষবাচক বিভক্তি যুক্ত হয়েছে। এরপরেতে বর্তমানকালের অনুজ্ঞাতে করো, অর্থাৎ তুমি কাজটা এখনই করো, তুমি উপদেশ দিচ্ছ। অনুজ্ঞার দ্বারা কি হয়? উপদেশ দেওয়া হয় বা আদেশ দেওয়া হয় বা অনুরোধ করা হয়, অনুমতি দেওয়া হয়। তাহলে তুমি কাজটা এখনই করো, এই যে করোটাকে ভাঙলে কর মূল ধাতু যুক্ত ও বিভক্তি। তারপরে তো সাধারণ অতীত, যেমন করিলাম, অর্থাৎ আমি এখনই অঙ্ক শেষ করলাম বা করিলামটা হচ্ছে সাধুরূপ, চলিতেতে হচ্ছে করলাম। তো যাই হোক, করিলাম এটাকে ভাঙলে কী হবে? কর মূল ধাতু, ইলো কালবাচক বিভক্তি, আম পুরুষবাচক বিভক্তি। অর্থাৎ ইলো আর আম দুটোই হচ্ছে বিভক্তি, প্রথমটা হচ্ছে কালবাচক, তারপরেরটা হচ্ছে পুরুষবাচক। সবসময়তে যখন দেখা যাবে দুটো বিভক্তি আছে, কালবাচক আর পুরুষবাচক দুটো বিভক্তি আছে, তখন কিন্তু প্রথম আগে কালবাচক বসে তারপরে পুরুষবাচক বিভক্তি বসে, উল্টোটা কিন্তু কখনো হয় না। যাই হোক, মূল ধাতু তার সঙ্গে দেখো বিভক্তি যুক্ত হয়েছে, করিলাম। নিত্যবৃত্ত অতীত, অর্থাৎ যেটা প্রায় যে অতীতটা বা যে ক্রিয়াপদটা মাঝে মাঝেই আগেতে হতো, সেটাই বলেছিলাম। নিত্যবৃত্ত অতীত যেমন আমরা উদাহরণ দিয়েছিলাম যে ছোটোবেলায় আমি প্রায় পেনে লিখতাম বা মাঝে মাঝেই পেনে লিখতাম, তেমন এই যে করিতাম, এখানে দিয়েছে, চলিতেতে বললে করতাম, তাহলে এটাকে ভাঙলে কর যুক্ত ইত যুক্ত আম, অর্থাৎ মূল ধাতু, তারপরেতে কালবাচক বিভক্তি, তারপরেতে পুরুষবাচক বিভক্তি। সাধারণ ভবিষ্যৎ, এটার সংজ্ঞা কি বলা হয়েছিল? যে কাজটা একটুখানি যে কাজটা পরবর্তীকালে অবশ্যই ঘটবে, সেটাই হচ্ছে সাধারণ ভবিষ্যৎ। যেমন খাইবেন, তিনি রাত্রে রুটি খাইবেন বা খাবে, তাহলে এই যে খাইবেন মূল ধাতু খা, তারপরে কালবাচক বিভক্তি, এন পুরুষবাচক বিভক্তি। সুতরাং এটা হচ্ছে ক্রিয়া বিভক্তি। কালবাচক বিভক্তি আর পুরুষ বিভক্তিকে একসঙ্গে বলা হয় ক্রিয়া বিভক্তি। ক্রিয়া বিভক্তি বলতে কালবাচক বিভক্তি আর পুরুষবাচক বিভক্তি সম্মিলিত রূপ। তাহলে
নিত্যবৃত্ত অতীতেও দেখা গেল, সাধারণ ভবিষ্যতেও দেখা গেল মূল ধাতু। একইভাবে ভবিষ্যৎ অনুজ্ঞা অর্থাৎ ভবিষ্যৎকালেতে যদি কাউকে আদেশ, উপদেশ, অনুরোধ ইত্যাদি করা হয়, যেমন খাইবে, ঠিক মতন সময়ে খাইবে বা খাবে, খাইবের ক্ষেত্রেও খা যুক্ত ইবে। সুতরাং এখানে এই যে 6 প্রকার কাল আলোচনা করা হলো, প্রত্যেকটার ক্ষেত্রেই দেখো মূল ধাতুটার সঙ্গে বিভক্তি যুক্ত হয়েছে। হ্যাঁ, মূল ধাতুগুলোর সঙ্গে বিভক্তি যুক্ত হয়েছে, এখানে অতিরিক্ত কোনো ধাতুর আনার প্রয়োজন পড়েনি বলেই এটা হচ্ছে মৌলিক কাল। মৌলিক কালের বৈশিষ্ট্যই হলো মূল ধাতু, তারপরেতে ক্রিয়া বিভক্তি, তারপরেতে প্রত্যয়। এখানেতে বলে রাখা ভালো, বিভক্তি যুক্ত হতেই হবে, প্রত্যয় যুক্ত হতেও পারে, নাও হতে পারে। অর্থাৎ মূল ধাতুর সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠন হয়, কিন্তু মূল ধাতুর সঙ্গে প্রত্যয় মানে মূল ধাতু থেকে ক্রিয়াপদেতে পরিণত করতে গেলে প্রত্যয় যুক্ত হতেও পারে, নাও হতে পারে। সরাসরিভাবেই বিভক্তির দ্বারা ক্রিয়াপদেতে পরিণত হয়ে যেতে পারে। এবার আসছি যৌগিক কাল। যৌগিক কালের ক্ষেত্রে কি বলা হয়েছে? মূল ধাতু, তার সঙ্গে একটা অতিরিক্ত আচ বা থাক ধাতু, তারপরেতে কালবাচক বা পুরুষবাচক বিভক্তি, যেটাকে একসঙ্গে ক্রিয়া বিভক্তি বলা হচ্ছে, আর আসছি প্রত্যয় মানে কৃত প্রত্যয়। সুতরাং দেখা যাক এই যৌগিক কালেতেও আছে 6 প্রকার কাল, অর্থাৎ মোট 12টা কাল বলেছিলাম। 12টা কালের মধ্যে 6টা যদি মৌলিকেতে চলে যায়, আর 6টা চলে আসবে যৌগিক কালেতে। এখানেতে কি কি রয়েছে? ঘটমান বর্তমান, পুরাঘটিত বর্তমান, ঘটমান অতীত, পুরাঘটিত অতীত, ঘটমান ভবিষ্যৎ, পুরাঘটিত ভবিষ্যৎ। মনে রাখাটা খুব সহজ, কিন্তু ঘটমান আর পুরাঘটিত এই দুটো মনে রাখতে হবে। যেটারই ঘটমান আছে সেটারই পুরাঘটিত, অর্থাৎ বর্তমান, অতীত, ভবিষ্যৎ তিনটেরই ঘটমান পুরাঘটিত, এই 3 দুগুণে 6টা এখানেতে রয়ে গেছে। এবার আসছি ঘটমান বর্তমান। যেমন দেখো করিতেছি, অর্থাৎ আমি এখন পড়াশোনা করিতেছি বা করছি। এই যে করিতেছিটাকে যদি ভাঙি, মূল ধাতু কর যুক্ত ইতে, করিতে তারপরে আচ যুক্ত ই, আছি। তাহলে এ দেখো মূল ধাতুর করটা তো নেওয়া হয়েছে, তার সঙ্গে একটা অতিরিক্ত আচ ধাতু নেওয়া হয়েছে, দিয়ে তৈরি হয়েছে করিতেছি। অর্থাৎ মূল ধাতুটা একা এখানেতে ক্রিয়াপদটাকে গঠন করতে পারেনি, অতিরিক্ত একটা আচ ধাতুকে নিয়েছে এক্ষেত্রে। তারপরেতে আসছে একইভাবে পুরাঘটিত বর্তমান, খেলিয়াছি, খেল যুক্ত ইয়া যুক্ত আত যুক্ত ই। এখানেও মূল ধাতুটা দেখো, মূল ধাতুটা তো আছেই, তার সঙ্গে অতিরিক্ত একটা আচ ধাতু নেওয়া হয়েছে। ঘটমান অতীতের ক্ষেত্রে খাইতেছিলাম, খা, আরে দেখো ছিলামের এইখানটাতে আচ ধাতু লুকিয়ে আছে, আমাদের জায়গার অভাবেতে এখানেতে ভেঙে দেখানো যায়নি গো। হ্যাঁ, তো এখানেতে মূল ধাতু খা, তারপর সঙ্গে অতিরিক্ত ধাতু আচ। একইভাবে পুরাঘটিত অতীতেতে গাহিয়া ছিল, মূল ধাতু গা, এখানে অতিরিক্ত ধাতু হিসাবে আচ আছে। ঘটমান ভবিষ্যতেতে যেমন লিখিতে থাকিব, এই যে লিখিতে থাকিব, মূল ধাতু লেখ বা লিখ, আর অতিরিক্ত ধাতু থাক। আর পুরাঘটিত ভবিষ্যতেতে শুনে থাকবেন বা শুনিয়া থাকিবেন, মূল ধাতু শুন আর অতিরিক্ত ধাতু থাক। সুতরাং এই যে 6 প্রকার কালেতে স্পষ্টই বুঝতে পারছো যে মূল ধাতুগুলো কিন্তু ক্রিয়াপদকে গঠন করতে পারছে না, অতিরিক্ত একটা আচ বা থাক ধাতু চলে আসছে। এই অতিরিক্ত আচ বা থাক ধাতুটার সহায়তা নিয়েই এই 6 প্রকার কাল গঠন হয়েছে। এবার এইখানে একটা বিষয় খেয়াল করো, প্রথম 3টে, 1, 2, 3, 4টে, প্রথম 4টেতে অর্থাৎ ঘটমান বর্তমান, পুরাঘটিত বর্তমান, ঘটমান অতীত, পুরাঘটিত অতীত, এই 4টের ক্ষেত্রে অতিরিক্ত ধাতুটা আর মূল ধাতুটা মিলে একটাই শব্দ তৈরি হয়েছে, অর্থাৎ ক্রিয়াপদটা কিন্তু একটা মাত্রার মধ্যেই আছে। কিন্তু শেষ দুটো ক্ষেত্রে ঘটমান ভবিষ্যৎ আর পুরাঘটিত ভবিষ্যতের ক্ষেত্রে অতিরিক্ত ধাতুটা একটা আলাদা ক্রিয়াপদ গঠন করেছে আর মূল ধাতুটা একটা ক্রিয়াপদ গঠন করেছে। এখানে অতিরিক্ত ধাতুটা একটা ক্রিয়াপদ গঠন করেছে, মূল ধাতুটা একটা ক্রিয়াপদ গঠন করেছে। অর্থাৎ লিখিতে থাকিব, অর্থাৎ এটা একটা, শুনিয়া থাকিবেন বা শুনে থাকবেন, অর্থাৎ বলতে চাওয়া হচ্ছে ঘটমান ভবিষ্যৎ আর পুরাঘটিত ভবিষ্যতের ক্ষেত্রে ক্রিয়াপদটা কিন্তু একটা মাত্রার মধ্যে থাকে না, যেটা আগের 4টেতে ছিল। এখানে একটা মাত্রার মধ্যে থাকছে না, মূল ধাতুটা একটা মাত্রা মূল ধাতুটা যে ক্রিয়াপদ গঠন করছে সেটা একটা মাত্রাতে থাকছে বা দাঁড়িতে থাকছে, আর অতিরিক্ত ধাতুটা সেটা একটা কিন্তু আলাদা শব্দতে পরিণত হয়ে বা ক্রিয়াপদে পরিণত হয়ে আলাদা একটা মাত্রাতে থাকছে।
এবং এই ক্ষেত্রে প্রথমটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া আর শেষেরটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। এক্ষেত্রে প্রথমটা অসমাপিকা ক্রিয়া আর দ্বিতীয়টা সমাপিকা ক্রিয়া। অর্থাৎ ঘটমান ভবিষ্যৎ বা পুরাঘটিত ভবিষ্যতের ক্ষেত্রে একটা অসমাপিকা তারপরে সমাপিকা, এখানেও একটা অসমাপিকা আর একটা সমাপিকা এইভাবে তৈরি হয়েছে। অর্থাৎ এইগুলোতেও যে অসমাপিকা ক্রিয়াটা নেই যে তা নয়, এই যে করিতে, খেলাইয়া, হ্যাঁ, এইগুলোতেও কিন্তু অসমাপিকা ক্রিয়াটা আছে, কিন্তু এখানে অসমাপিকা আর সমাপিকাটা এক দাঁড়ির মধ্যে যুক্ত হয়ে গেছে বলে ওটা একটা মানে এক দাঁড়ির মধ্যে যুক্ত হয়ে গেছে বলে আলাদাভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু এখানে তার একটা দাঁড়ির মধ্যে যুক্ত হতে পারেনি গো, এখানে তা আলাদা আলাদাভাবে রয়ে গেছে। সুতরাং মৌলিক কালও যেমন 6 প্রকার, যৌগিক কালও কিন্তু 6 প্রকার, এবং যৌগিক কালের ক্ষেত্রে মূল ধাতুটা একটা অতিরিক্ত ধাতু, সেটা আঁচ বা থাক নিয়ে তৈরি হচ্ছে। এই হচ্ছে আমাদের যৌগিক কাল। বাকি এর গঠন প্রণালী সবটাই এক, শুধু এইটার ওপরেতেই ভাগটা হয়ে গেছে। ঠিক আছে, আমাদের ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো এই ভিডিওটা তা তোমরা জানিও, ভালো লাগলে লাইক করো, এবং এই ভিডিওটার ওপর কোনো তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা থাকলে তোমরা কমেন্ট বক্সে লিখো, আমরা উত্তর দেব। এবং এই ভিডিওটার ওপরেতে তোমাদের এমসিকিউ, এসএকিউ ইত্যাদি প্রশ্নের প্রয়োজন পড়লে তোমরা আমাদের ওয়েবসাইটেতে চলো, সেখান থেকে ডাউনলোড করে নাও। দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওতে।